সেই পোস্টটা তিনি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া, মানে ওদের ভাষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই থেকে। দুটো ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রথম ঘটনার কথা উনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে একটা বাংলাদেশের কোনো গ্রামে আমেরিকান এম্বাসির লোকজন গেছে। তারা যেমন হয় আমেরিকান এম্বাসির লোকরা, আবার আমেরিকা নিয়ে আলোচনা হচ্ছে, আমেরিকান এম্বাসির লোকরা সিগারেট মদ খেয়েছে, তাকে সেখানকার তথাকথিত কট্টরপন্থী অংশ পিটিয়েছে। জিয়া ফোন করে বিএনপি নেতাদের বলেন, ওখানে যে কট্টরপন্থীদের পাবেন আগে পেটান, আমি পুলিশ পরে পাঠাচ্ছি। সেই মৌলবাদীদের পিটিয়ে, উনি নিজে লিখেছেন, ঠিক আছে, বেলা অবেলার দিনগুলি থেকে কোট করে, এটা জিয়ার নিজের কথন, যে আগে পেটান তারপর তো আমি পুলিশ পাঠাচ্ছি, ঠিক আছে। সেই পেটানোর পরে পুলিশ পাঠানো হয়, ওই সমস্ত কট্টরপন্থীদেরকে জেলে পোড়া হয়। হ্যাঁ, তার মাঝে একটা ঘটনা ঘটেছিল, ওই মারেক চোটে 100-150 জন মৌলবাদীর হাত পা ভেঙে গেছে। এটা বিএনপি নেতা কোট করেছে। তাহলে আমি আপনাকে কি বলতে চাইছি, দেখুন, আওয়ামী লীগ গেছে, বিএনপি আসতে পারে, বিএনপি গিয়ে অন্য কোনো দলও আসতে পারে, কিন্তু কোনো আইনের শাসন না থাকলেই একটা বাড়ি 24 ঘন্টা ধরে ভাঙা হয়, ঠিক আছে, এটা কোনো আইনের শাসন না। আমি পলপটের সঙ্গে তুলনা করেছি এই কারণেই, পলপটও বলেছিলেন যে উনি যেদিন থেকে ক্ষমতা দখল করলেন বলেছিলেন যে 0 আওয়ার শুরু হলো। ইউনূসও বলেছেন ছাত্ররা রিসেট বাটন করে দিয়েছে, মানে সব নতুন করে শুরু হবে। সেই সব নতুন শুরুর জন্য যে এরকম মাৎসন্যায় হতে পারে, রোজ মানে রোজ রসিকতার একটা লিমিট তো আছে, ঠিক আছে, রোজ রসিকতার একটা লিমিট আছে। আপনি যদি দেখেন, একমাত্র কিছু ইউনূসের ধামাধরা মৌলবাদী জামাতি, এবং আমি শব্দটা বাধ্য হয়ে ব্যবহার করছি, পশ্চিমবঙ্গের কিছু বাম এবং অতি বাম ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই মাৎসন্যায়কে জাস্টিফাই করতে পারে না। এবং এই আবার বলছি, হাসিনার সময় কি খারাপ হয়েছে সেটা তো সবাই জানে। হাসিনা তো এখন দেশে নেই, তাহলে তোমরা গত 7 মাস ধরে দেশে কি করছো? এটা কি কোনো মানে শয়তান, আবার বলছি, এই যে শয়তান খোঁজা, এগুলো সব দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে প্রিয়তম টার্ম। পলপট এগুলো রোজ বলতেন বসে বসে। এবং 200 অধ্যাপককে, এখানে একজন অধ্যাপক আছেন ঘটনাচক্রে, আমার স্ত্রী অধ্যাপক, 200 অধ্যাপককে গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন চাষ করবার জন্য, সবাই মারা গেছে, ঠিক আছে। এই যে মানে উন্মাদের প্রলাপ না, এই উন্মাদের প্রলাপটা যদি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা বন্ধ করেন তাহলে ভালো হয়। আমি এটা আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিই, যে আসিফ নজরুল এত বিরাট করে বলছেন, আসিফ নজরুলের একটা পরিচয় আছে, উনি হুমায়ুন আজাদ বাংলাদেশের আইকনিক লেখকের জামাই, ঠিক আছে। উনি যে আইন উপদেষ্টা, তিনি নিজের শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেছেন, মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করে কয়েক ঘন্টা রাখার পরে যখন বুঝতে পারলেন যে তার বিরুদ্ধে প্রমাণ করা সম্ভব হচ্ছে না, তখন ছেড়েছে। এই হচ্ছে আসিফ নজরুলের পারফরমেন্স। আর যেটা মাৎসন্যায়ের কথা বলতে বলতে আমার কাছে এলো, জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে এই মুহূর্তে পুলিশের জলকামান, সচিবালয়ের সামনে অবস্থান, পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়েছেন বিডিআর বিদ্রোহের আন্দোলনকারীরা। সচিবালয় ঘেরাও কর্মসূচি করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। আন্দোলনকারী প্রথমে খাদ্য অধিদপ্তরের সামনে রাস্তায় অবস্থান নেন, এরপর সচিবালয় এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ জল কামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। মানে সচিবালয় ঘেরাও করছে কারা? এখন সচিবালয় ঘেরাও করছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনেরই অন্যতম নেতা, তারাই সচিবালয়ে ঘেরাও করছে। আমি ওই জন্যই তো বললাম যে মাৎসন্যায়েরও একটা লিমিট আছে। মানে আমি দেবর্ষী বাবু একটা চ্যানেলে বসে প্যানেল করছি, বেরোনোর পর দেখা গেল আপনি আমায় মারতে শুরু করলেন, আমি দেবর্ষী বাবুর পকেটের মানি ব্যাগ কেড়ে নিলাম। যদি এটা কোনো দেশের অবস্থা হয়, তাহলে সেই দেশকে আপনি, সেই দেশ নিয়ে যেন ইউনূস বড় বড় কথা না বলেন, এবং ইউনূসের সমর্থক বাম এবং অতি বামেরা যেন বড় বড় কথা না বলেন। সিআইএর ডকুমেন্ট দেখিয়ে দিয়েছে এইসব বাম, অতি বাম, তথাকথিত মুসলিম কট্টরবাদীরা আমেরিকার পয়সায়, এগেন আই রিপিট, আমেরিকার পয়সায় বিপ্লব করেছে, গান বেঁধেছে, তথাকথিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এটা আমেরিকার সিআইএর ফাঁস করা তথ্য। ফলে এরা কতটা বিপ্লবী, এরা কতটা বামপন্থী, এরা কতটা প্রগতিশীল, এরা কতটা সত্যি সত্যি ইসলামকেও শ্রদ্ধা করে, তা নিয়ে সকলের সংশয় হওয়া উচিত। এবং শুধু তাই নয়, আজকে
ইউনূস খুব হতাশা প্রকাশ করেছেন দেবর্ষিদা। এই যে ডোনাল্ড ট্রাম্প যে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে, তা নিয়ে যথেষ্ট হতাশ প্রকাশ করেছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্পের নীতি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই মোদি আমেরিকায় পৌঁছেছেন, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন, অস্ত্র চুক্তি সমস্ত কিছু হবে, অ্যাডভান্টেজে আমরা আছি। কিন্তু বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞায়? শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, অন্যান্য দেশ, আমাদের দেশও যদি তাদের রপ্তানি কমিয়ে দেয়, এবং কিছুদিন আগে জানেন সুইজারল্যান্ডও ওদের স্যাংশন করেছে অর্থনৈতিক, এই যে দেশের উৎপাদনের হার, বৃদ্ধির হার অন্যান্য কারণে হয়েছে। গত কয়েক বছরে হাসিনা যেমন অবশ্য আর্থিক বৃদ্ধির হারটা ভালো ছিল, কিন্তু এই নিজস্ব উৎপাদনের অবস্থা খুব বেহাল, দারিদ্র রয়েছে, অসাম্য রয়েছে, অর্থনৈতিক বৈষম্য একেবারে চূড়ান্ত রয়েছে। সেই দেশে যদি বৈদেশিক সাহায্য ওপর যে দেশ নির্ভরশীল, সেখানে বিভিন্ন জায়গা থেকে স্যাংশন হয়। আমেরিকা যে পালাবদল হয়েছে, তারা বেশি খরচের দিকে যাবে না। ডোনাল্ড ট্রাম্পের দলের একটা নিয়মই হচ্ছে ওরা যে প্রসিডিওরটা ফলো করে যে আমরা যত সম্ভব ওই লিকেজ অফ রেভিনিউ গুলো অন্য দেশের জন্য মানে কমাবো, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ গুটিয়ে আনবো। তাই যদি হয়, এবং ডক্টর ইউনূস হতে পারেন তিনি নোবেল লরিয়েট, কিন্তু এই কি দিশা দেখাতে পেরেছে। সুমনদা বলছিলেন কমিউনিস্ট পার্টি, আমি কিন্তু একটা দেখছিলাম ওদের একটা লিডিং পত্রিকায়, সেখানে সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, তারা পর্যন্ত বলেছে যে নতুন সরকার কোনো কর্মসংস্থানের দিশা দেখাতে পারেনি, কর্মসংস্থান তৈরি তো দূরের কথা, দিশা দেখাতে পারেনি, ফলে তারাও কিন্তু এটাকে দেয়ার অপোজিং। কর্মসংস্থান কোথায়? 58,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি, এক নম্বর এই প্রথম 6 মাসে। দুর্নীতিতে শীর্ষে চলে যাচ্ছে, দুর্নীতিতে এই 6 মাসে বাংলাদেশ। এবং শুধু তাই নয়, এই যে মানে প্রাইস রাইজ করছে, ইনফ্লেশন রেট বিভিন্ন ভাবে বাড়ছে, যে মানে সংখ্যাগুরু ধর্মীয় আমরা বলছি, কিন্তু সংখ্যাগুরু লোক কারা? প্রকৃত বাংলাদেশে সংখ্যাগুরু লোক হচ্ছে দরিদ্র লোক, প্রান্তিক লোক, যাদের সাথে হয়তো ডাইরেক্টলি এই রাজনীতির উত্থান পতনের সাথে সরাসরি যোগ নেই, তারা প্রতিদিনের বেঁচে থাকা স্ট্রাগল করছে, তাদের অবস্থা আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এবং ডক্টর ইউনূসের যে তত্ত্বাবধায়ক সরকার, তারা অগণতান্ত্রিকভাবে যে ক্ষমতায় এসছে, সেইটাকে আরো এক্সটেন্ড কি করে করা যায়, মৌলবাদকে আরো বেশি আস্কারা দিয়ে তারা এমন একটা পরিস্থিতি জিগির তৈরি করছে। এবং তার জন্য টিকে থাকার জন্য একটা শর্ত হচ্ছে যে ভারত বিরোধী একটা আবহ তৈরি করে রাখতে হবে, যাতে মানুষ ওই এই একটা স্বৈরচারী সরকার যে আবার একটা এসছে, সেই সরকারের অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, মানব বিরোধী ব্যবস্থার বিরুদ্ধে, প্রতিবেশী দেশগুলোর সাথে সুন্দর সম্পর্কের যে একটা বিঘ্ন ঘটিয়ে দিয়েছে সাংঘাতিক একটা, এবং সারা পৃথিবীতে যে বাংলাদেশের জন্য যে আর্থিক অনুদান একের পর এক বন্ধ হতে চলেছে, এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশকে যে ফেলার যে দায়ভারটা, সেইটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারত বিরোধী এবং কিছু কিছু ক্ষেত্রে বলতে ধর্মীয় বিষয়ঘাত করে উনি অন্তত মোহাম্মদ ইউনূস নাকি চেষ্টা করছেন নিজেই একটা দল করে উপদেষ্টাদের নিয়ে এবং আরো কিছু মানুষকে নিয়ে, ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও একটা রাজনৈতিক দল করতে শুরু করে দিয়েছে, অলরেডি উদ্যোগ নিয়েছে, এবং উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তারা অনেকজন ছেড়ে আসছে। এরপরে উপদেষ্টা মন্ডলীর আরো কয়েকজন ছেড়ে একটা রাজনৈতিক দল গড়বে। রাজনৈতিক দল গড়া, সংস্কার, ভোটটা হবে কবে? ইউনূসকে আদৌ চেয়ার থেকে নামানো যাবে কিনা, নাকি এই রকম অবস্থায় চলবে বলে আশঙ্কা? দেখুন, ইউনূসকে চেয়ার থেকে নামানোর তো আমাদের কোনো লক্ষ্য নেই। ওনাদের দেশে ওনারা যা খুশি তাই করুন, কোনো অসুবিধা নেই। উনি ভারত বিরোধিতায় সান্ডা দিলেই হলো। এবং আবারও বলছি, যদি আপনি মাহফুজ আলমের আরেকবার টুইটটা দেখেন, এখানে একটা সাংঘাতিক শব্দ রয়েছে, তৌহিদি তৌহিদি সংস্কৃতি, মানে হচ্ছে ইসলামিক কট্টরপন্থীদের উনি উৎসাহ দিচ্ছেন যে 1.5 দশক পরে তোমরা ক্ষমতা পেয়ে গেছো, কেন হইচই করছো, আমাদেরকে একটু স্পেস দাও। আবারও বলছি, এই যে মাহফুজুল আলম, ইনি আসলে, আপনি ওই লাইনটা দেখুন, তৌহিদি জনতা মানে কি? সবাই তো বাংলাদেশি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম। তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন, আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। আচ্ছা, এই যে সুস্থ সংস্কৃতির
সুস্থ সংস্কৃতি এবং ধর্ম পালনের সুযোগ পেয়েছেন, সেটা কি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের সুযোগ পেয়েছেন, সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘুদের নির্যাতনের জন্য সুযোগ পেয়েছেন, সংখ্যালঘুদের ওপর আগুন লাগানোর সুযোগ পেয়েছেন? এটাই কি সুস্থ সংস্কৃতি? এটাই সুস্থ ধর্মোচ্চারণ? সুমনদা, অয়ন, আপনি একবার জিনি থেকে মানে বোতল থেকে জিনকে বার করে ফেলেছেন। আপনি তাদের বলেছেন, ওই লাইনটার মধ্যে ওটা আছে যে শেখ হাসিনা যতদিন ছিলেন আপনি ততদিন ইসলামিক সংস্কৃতির আপনার ততটা মানে প্রসার হচ্ছিল না। মানে শেখ হাসিনা অনেক এমন কাজ করছিলেন যেগুলো আপনি ভুলে যাবেন না যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসানো নিয়ে এরাই বিক্ষোভ দেখিয়েছে। তো এই সমস্ত খারাপ কাজ এবার চলে গেল। এবার আমরা আবার উনি ব্যবহার করেছেন, আমি বলছি না, তৌহিদি জনতার অধিকার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের জনতার না, তৌহিদি জনতা। আপনি এই শব্দটার মধ্যে দিয়ে বুঝুন, এটা একটা মৌলবাদী শাসন, এটা একটা মৌলবাদী শাসন, এটা একটা মৌলবাদী শাসন। এবং এই মাহফুজুল আলমরা এই মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে বলেই আপনি চান না চান বাংলাদেশে হিন্দুদের বাড়ি লুট হচ্ছে, বাংলাদেশে হিন্দুদেরকে পেটানো হচ্ছে, হিন্দু মহিলাদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, এবং একজন হিন্দু সন্ন্যাসীকে 3 মাসের বেশি জেলে ভরে রাখা হয়েছে। এর চাইতে আপনি খারাপ, এর চাইতে খারাপ প্রশাসন আবার কি বলছি। মাহফুজ আলমের টুইটটা ভালো করে পড়ুন। আবারও বলছি, উনি তৌহিদি জনতা শব্দটা ব্যবহারের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা ভুলে যান। 1971 আমরা ভেবেছিলাম যে জিন্নার দ্বিজাতি তত্ত্বের থেকে বেরিয়ে আবার মুজিব বাঙালি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করলেন। বাঙালি সংস্কৃতি আর নয়, তৌহিদি সংস্কৃতি, তৌহিদি জনতা, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করা, বাঙালিকে মানে বাংলাদেশের বাঙালিদেরকে শুধুমাত্র মুসলিম আইডেন্টিটি দেওয়া ইউনূসের লক্ষ্য। এনাকে যে নোবেল দেওয়া হয়েছিল এবং আমেরিকার তথাকথিত ডেমোক্র্যাটরা যে একে সাহায্য করেছিল, সেজন্য আমেরিকার জবাব দিয়ে যাওয়া উচিত। এবং অনেকে বলছেন যে এই নোবেলের সম্মান যতক্ষণ পর্যন্ত ইউনূস থাকবেন ক্ষমতায়, ততক্ষণ পর্যন্ত নোবেলের যে সম্মান ছিল, নোবেলের যে মর্যাদা ছিল, সেই মর্যাদা ক্ষুণ্ণ হবে, সেই মর্যাদার কিছু থাকবে না। হ্যাঁ দেবশ্রীদা কিছু বলতে চাই। আমি সুমন বাবুর কথাটা একটু এক্সটেন্ড করছি যে তৌহিদি জনতা মানে একজন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের একজন প্রতিনিধি তার দেশের লোকেদের বলছে তৌহিদি মানে কি ওয়াননেস অফ গড, ইসলামিক ডক্ট্রিন, অর্থাৎ একদম মৌলবাদী যে যারা এই বিশ্বাস করো তাদের সাথে সরকার আছে, এই বার্তাটা দিয়ে দেওয়া, তাদের সাথে রাষ্ট্র আছে। তা তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশ ছিল হচ্ছে একটা বহুমাত্রিক, একটা বহুত্ববাদী, একটা মানে মুজিবের যে স্বপ্নে গড়া বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা যে বাংলাদেশ, সেটা ছিল কি একটা ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী বাংলাদেশ। সেইটাকে একদম মানে ভেঙে 32 নম্বর ধানমন্ডি ভাঙা হলো বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের বহুত্ববাদকে ভেঙে চুরমার করে দিয়ে এই তৌহিদি জনতা, যেটা আমি স্পেস দিতে চাইছি যে আসলে অপারেশন ডেভিল হান্ট, একটা অপারেশন ডেভিল হান্ট করতে চাইছেন কাদের বিরুদ্ধে? শয়তান কি আবি জিন্দা হ্যায়? যারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে তারাই ডেভিল। একদম আপনি পরিষ্কার বুঝে নিন। যারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে, যারা রবীন্দ্রনাথের গান গাইবে, যারা মুজিবের কথা বলবে, তারাই ইউনূস এবং তার সরকারের কাছে ডেভিল। এ বিষয়ে কোনো দ্বিধা রাখবেন না। যদি তা না হতো তাহলে 32 নম্বর ধানমন্ডি দেবশ্রীবাবু যা বলছিলেন সেটাকে আমিও একটু স্ট্রেস করি। এই বাড়ির ঠিকানা সেই সমস্ত বীরাঙ্গনার যারা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধর্ষিতা হয়েছিল, তারা দেশে বিদেশে রয়েছে, সেই সমস্ত বীরাঙ্গনাকে ইউনূস সরকার অপমান করেছে। মুজিব বলেছিলেন যদি কোনো ধর্ষিতা মহিলা নিজের বাড়ির ঠিকানা দিতে লজ্জা পায় যেন লিখে দেয় 32 নম্বর ধানমন্ডি। আপনি তার কাছ থেকে সেই আশ্রয়টা ছিনিয়ে নিলেন। এটা গান্ধীজির আশ্রমকে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা একেবারে। সুতরাং ডেভিল কে? আপনাদের চোখে ডেভিল হচ্ছেন আওয়ামী লীগ, আপনাদের চোখে ডেভিল হচ্ছে রবীন্দ্রনাথের গান যারা গাইবেন, আপনাদের চোখে ডেভিল হচ্ছে রবীন্দ্রনাথ নিজে। কারণ কেন জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথের গান আপনারাই বলেছেন। আপনাদের চোখে ডেভিল হচ্ছে ধর্মনিরপেক্ষ যারা সাম্প্রদায়িক কথা বলবে না, তৌহিদি জনতার কথা বলবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদের আলোচনায় আসল শয়তানকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সুমনদা এবং দেবশ্রীদাকে অনেক ধন্যবাদ।
জনতার দরবার।